আরে এসে গেছেন নাকি? চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9টা, আর এখন মোটামুটি সকালের সমস্ত কাজ কমপ্লিট। তাহলে এখান থেকেই ব্লগটা আরম্ভ করি নাকি? তো বলে দিই এতক্ষণ কী কী কাজ করেছি। সকালবেলা 7:30টার সময় মিস্টার বিশ্বের সময় ঘুম থেকে তুলে লিকার চাটি হাতে ধরিয়ে দিয়েছেন। ব্রাশ ট্রাশ করে লিকার চা খেয়ে ভজগৌরাঙ্গ করতে করতে চুপচুপ করে খানিকটা গল্প করলাম, খানিক ওষুধ খেলাম। তারপর মিস্টার বিশ্বাস ওনার অফিস যাওয়ার তাড়ায় লেগে গেলেন। আমি ভাবলাম লোকটাকে আজকে একটু টিফিনই করে দেওয়া যাক। তো ডালিয়া দিয়ে আর মুসুর ডাল দিয়ে অল্প একটু খিচুড়ি করে দিলাম। তাতে দিলাম গাজর, পেঁপে আর আলু, যেগুলো ওপরে ওপরে ছিল আর কি, আর কালকের আলু পেঁয়াজগুলি ভাজাটা। তারপর টুকটুক করে কাজের ব্যাখ্যানগুলো মনে পড়তে লাগলো, একেবারে নর্মাল টাইমের মতো। জামা কাপড়গুলো খুব ভালো করে ওয়াশিং মেশিনে কেচে ড্রাই করে সৌমুখে দিলাম। তারপর মনে করছিলাম আর কি করা যায়। ডিমটা সেদ্ধ বসালাম, আর বাজারের যে লিস্টটা যেটা সৌমুখে দিয়ে করাতে হবে সেটা রেডি করলাম। মিস্টার বিশ্বাস প্রত্যেক দিনই প্রয়োজন মতো ঘরকন্যার বা প্রয়োজনে টাকা পয়সা দিয়েই যান, সেগুলো রাখলাম। মিস্টার বিশ্বাস তো অবাক, আমি টিফিন করে দিয়েছি। তো আজকে রাত্রে আবার দিদিরা আসছে, সুতরাং আজকে থেকে মোটামুটি আমার কাজের চাপ আবার কিছুদিন কম। আমার আবার ড্রেসিং আছে সানডেতে, আর সম্ভবত 14 তারিখ আমি আবার কলকাতায় ডাক্তারবাবুর কাছে দেখাতে যাব। তো চলো, আজকের প্রকৃতি কেমন বুঝতে পারছি না গো, নিচ থেকে কিচ্ছু বোঝা যায় না। ছাতে গেলে খুব সুন্দর করে চারপাশটা তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করতে পারতাম। তবে কাল আর আজ কিন্তু শীতের কামড়টা একটু বেড়েছে। সম্ভবত মাঘ একেবারে একটা কামড় দিয়ে চলে যাবে, আর এই ঠান্ডা গরমে প্রত্যেকের কিন্তু শরীর খারাপ হবে। নাক কান গলা শরীরের সব সময় ঢেকে ঢুকে রাখো। আমি তো ঘরের ভেতরেই রয়েছি, কিন্তু তোমরা তো কাজে কর্মে বেরোচ্ছ, তোমাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকতেই পারে। আর দিদিদের ওখানে কালনা থেকে দিদিরা আজকে চলে আসছে, ভালো কথা। আমাদের এখানে যদি 14 ডিগ্রি হয়, দিদিদের ওখানে তাহলে 11 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। দিদিদের বাড়িটা গঙ্গার খুব কাছে, আর এই উঁচু একটা টিলার ওপর। দোতলা বাড়ি মনে হয় যেন 3তলা বাড়ি, মানে একটা তলা টিলাটারই হাইট। তাই দিদিদের ওখানে ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়ে। তাই জন্য চলো, আজকে এখনই সৌম্য আমায় জিজ্ঞেস করে ছাতে গেল, তো আজকের দিনটা কিভাবে চলে তোমাদের সঙ্গে শেয়ার করি। দীপের মনে বড় দুঃখ। দীপ আজকে ঘুম থেকে উঠে বলছে আমার উপর চাপ হয়ে যাচ্ছে, তোমার কাজটাও আমায় করতে হচ্ছে, আমার কাজটাও আমায় করতে হচ্ছে। আমি তো বল ভলডেমর্ট হয়ে গেছি। ঠিক আছে, একটু কষ্ট করে করে দে 1 মাস, তারপরে তো কোনো ব্যাপার না। সাবধানে। রোজ টাইম চলে যাওয়ার পর মনে পড়ে আজকে মাথায় একটু তেল জল দেব। আবার ভাবছি শ্যাম্পু তো করতে পারবো না, একটু যদি তেলের পরিমাণটা বেশি পড়ে যায়, ওই চিপ্পু অবস্থাতে আমায় কলকাতায় ডাক্তার দেখাতে যেতে হবে। এখন তো শুধু গা স্পঞ্জ করতে পারছি আর মাথাটা সামনের দিকে ধুতে পারছি, আর তো কিছু করতে পারছি না। পয়সা বাঁচিয়েছিস আবার 30 টাকা বলছি। বাহ, পাক্কা বাজারু হয়ে গেছিস। 200 টাকায় কত বাজার করে এনে দিল ছেলেটা। 300 টাকা দিইনি ওকে, 200ই দিয়েছিলাম। 3 কিলো আলু এনেছে, 200 লঙ্কা এনেছে, সব মুদিখানাগুলো আলাদা। 2টো ক্রিম মেট এনেছে, একটা 1/2 পাউন্ড পাউরুটি এনেছে, একটু গোলমরিচ এনেছে বাটারের ওপর দিই, ডিমের ওপর দিই। আর এখানে ছোলা এনেছে, শুকনো ছোলা, ওর বাবা ভিজিয়ে খায়। আর এই আপেল আর কমলা লেবু এনেছে ওর বাবার জন্য। ওর বাবা রোজ কলা খেতে চাইছে না, ওই জন্য আপেল আর কমলা লেবু এনেছে। আর তার সাথে সাথে এই যে 2-3টে জাম্বো সাইজের শশা এনেছে।
চলো চলো গিয়ে বসো আগে চেয়ারে, আমি ঠিক দেবো। তুমি যেটা চয়েস করবে তোমাকে সেটাই দেওয়া হবে। এইটাতে আছে তোমার ব্রেকফাস্ট আর এটাতে আছে তোমার কমপ্ল্যান। দীপের একটা পার্সেল এলো, সম্ভবত ক্লাস 12-এর নিউ এডিশন বায়োলজির বই। আমি হসপিটালে থাকাকালীন অর্ডার দিয়েছিল, পেমেন্ট করা। এই দীপ, তোর একটা পার্সেল এসছে, নিউ এডিশন মানে এই বছরেরই, যেটা এই বছর মনে হয় না, এটা মনে হয় আগের বছর। এটা কি স্যার এই বছরেরই নেবে না পুরনো নেবে? না স্যার বলে এটা নতুনই কিনতে। ও, কারণ 11-এরটা তো পুরনো কিনতে বলেছিলেন না, আমরা নতুন কেনার পরেও সেই নতুনটাও রইলো, পুরনোটাও রইলো। স্কুলের যখন পরীক্ষা হয় তখন নতুনটা ইউজ করি, কেননা ওরা নতুনটাই ফলো করে। হ্যাঁ, এর জন্য 15টা লাগে। আর এটাতে স্কুল আর নিট দুটোতেই ভাবা যায় এই দুটো চটি চটি বইয়ের উপর ডিপেন্ড করে আমি বাঁচবো কি মরবো। মানে ডাক্তারের সিলেকশনের প্রাথমিক পদ নির্ভর করে এই দুটো চটি চটি বইয়ের উপরে। যা নেই এনসিআরটিতে তা নেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। বায়োলজি যে মনের মধ্যে আমার কত সুখের স্মৃতি জড়িয়ে দেয়, মনে করিয়ে দেয়, কি আর বলবো। ভালো আছি, এমনি ব্যথা ট্যাথা খুব একটা নেই, কিন্তু মানে ওই নিচু হয়ে কাজ আর ভারী কাজ তো করছি না। আজকে বিকেলে দিদি চলে আসবে। দিদি পরশুদিন বিকেলবেলা গেছিল একটু বাড়িতে, জামাইবাবুর এই ফেব্রুয়ারি মাসে রিটায়ারমেন্ট। এবার এই কাটোয়া ফাটোয়ায় কাজ ফাজ পড়ছে, তাই হ্যাঁ পোস্ট অফিসে যাবে হেন তেন, এবার মৌকে নিয়ে গেছে, তারপরে ওই ইয়েগুলো জমা দিতে হবে, প্রচুর দায়িত্ব। আধ ঘন্টা ধরে পাড়া বেরিয়ে এই আমি ঢুকলাম, মানে শেখা পিসের বাড়িতে গল্প করছিলাম। এখান দিয়ে আমায় নোংরা ফেলতে দেখেছে, মানে ওই দ্বীপের বইয়ের কভারটা ফেলতে দেখেছে। রত্না বৌদি রাতি কাকি বলছে, এই তুমি গলির মধ্যে কোথায় ঢুকেছিলে, আমরা কিন্তু এখন তোমার গার্জিয়ান। না হ্যাঁ অবশ্যই, যে ভালোবাসে সে তো গার্জিয়ান হতেই পারে, আর শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, তাই না? তারপরে ওই রেখা পিসির কাছে ঢুকলাম, রেখা পিসি তো বেশিক্ষণ বাইরে থাকতে পারছে না, ভেতরে ছিল। রেখা পিসির কাছে বসে খানিক্ষণ গল্প করলাম, কাজের তাড়া না থাকলে যা হয় আর কি। এবার একটু শোবো, তারপর উঠে আবার রান্নাঘরটা গুছাবো। দীপ, ওই রান্নাঘরের ওই দিকের দরজাটা খুলে দিতে হবে, পাচ্ছি না। মানে ওই চাবি দিয়ে আগে তালাটা খুলে টেনে দিতে হবে। চাবি ওটার মধ্যে আছে, এটার মধ্যে। তালাটা খুলে দে আর টেনে দে। ফ্রিজ থেকে এক্ষুনি এগুলো বার করলাম। এটা কালকের মাংসের ঝোল, আর 6 পিস আলু রয়েছে, এখানে রয়েছে একটু পুঁই মেটুলির তরকারি, এখানে রয়েছে ডাল, কালকের ভাত আর মাছের ঝাল। মাছের ঝালটা দুপুরে আমি খাবো, আর মাংসের ঝোলটা দিয়ে একটু 5টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা করে রাখবো। তো এই দুটো মিলিয়ে মিশিয়ে আজকে দুবেলা মনে হয় হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কিছু ব্যবস্থা একটা করতে হবে। তবে আমার মনে হয় সর্ষে বাটার ঝোল খাওয়ার থেকে এটা ভালো খাওয়া উচিত হবে, নাকি? কোনটা খাওয়া উচিত হবে? ডিমের ঝোল খাওয়া উচিত হবে না সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খাওয়া উচিত হবে? তুমি ওই পাতলা টেলটেলে ঝোল খাওয়া উচিত। ওটা তো নেই, আর পিসিমণি তো রাতে আসবে, সর্ষে খাওয়াটা ঠিক হবে না। তাহলে ডিমের ঝোলটাই খাই, ডিমের ঝোল দিয়েই ভাত খাই। আর নয়তো ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ওটা হলে ওটা দুপুরে আমি ওটাই খাই, তোদের এগুলো করে দিই। 10 বানান মনে আছে? না, 10, ভেরি গুড, মনে আছে তো। 2 সপ্তাহ পড়িসনি তো কি হয়েছে, সবই মনে আছে, সব ভুলিসনি। সরস্বতী দি দেরি করতে করতে 2টো বানিয়ে ফেলেছে। আমার সময় তো ও একটাই আসতো, স্কুল শুরু হওয়ার আগে বলতে হবে যে আবার 1টার মধ্যে কাজ করো, সেটা যদি আরও আগে হয়, আরও আগে হলে আরও ভালো। এসে ভাতটা বসাবে, এখানে ডিমটা সেদ্ধ করেছি, ডিমের ঝোলটা করব, আর এখানে আলু ভাজাটা কেটে ভিজিয়ে রেখেছি। বেশি টিভি সিরিয়াল দেখতে দেখতে যেমন টিভি সিরিয়ালের গল্প চেনা হয়ে যায়, এই শুয়ে বসে থাকতে থাকতে হাড়ে আমার জং ধরে যাচ্ছে। যাই হোক, ডিমের ঝোলটা রাঁধবো, মাখিয়ে নিলাম, আর এখানে আলু ভাজছি। বাবা, খাওয়া দাওয়া এই শেষ হলো, চলো একটু শুই। বিশাল ব্যথা করছে, এটা সেই অপারেশনের পরের দিন ব্যথা করছিল, কি জানি আজকেও আবার ব্যথা করছে।
এই যে পায়ের এই যে ঘোরালে যে জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা, অপারেশনের পরের দিন আমার রীতিমতো পেন কিলার ইঞ্জেকশন দিয়ে ব্যথাটা কমাতে হয়েছিল। সকাল 6টা থেকে 7টা অস্বাভাবিক ব্যথা করছিল। এখন আমার ব্যথা করছে। এখন আমার ব্যথা করছে, নইলে শুয়ে পড়ার লোক। সৌর্য এক্ষুনি মৌয়ের সঙ্গে বেরিয়ে 6টা মিষ্টি খেয়ে এলো। ভাবা যায় লেভেল এদের, মানে ঐতিহাসিক কিছু বিখ্যাত বিখ্যাত পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, দীপ পাটা একটু টিপে স্প্রে দিয়ে দিল, এখন একটু ভালো লাগছে। মৌ আবার গরম রসগোল্লা দিয়ে গেল কোলের ওপরে। কি অবস্থা দেখো, কিন্তু পায়ে ব্যথাটা না এখনো পুরোপুরি কমেনি। ভাল লাগছে, বাবু এরকম রসগোল্লা খেতে কত ভালোবাসত। কোথায় চলে গেল মানুষটা। আমি ঘুম থেকে উঠে দেখি দিদিরা এসেছে, দীপ মানে দরজা খুলে দিয়েছে, দিদিরা বাবু ঘরে ঘুমোচ্ছে। এখন দিদি আবার আমার জন্য আর মৌয়ের জন্য আলাদা করে একটু ডিমের ঝোল করছে, আর বাকিদের রান্নাবান্না টুকটাক তো রয়েছে, একটু ডাল সেদ্ধ করবে, ব্যাস এইটুকুনি। আর সৌর্য তো বললামই এক পেট খেয়েছে, কি খাবে জানি না। দিদি এখন তড়কা রান্না করছে কালকে মিস্টার বিশ্বাসের টিফিনের। তুমি দীপকে বললে দীপ আটা মেখে দেবে তোমায়, আজকে আটা মেখে দেবে, ব্যাস। নয় তুমি আমাকে দাও, আটা আমি মাখতে পারি, আটা মাখতে পারি। ওরে বাবা, আমার যেন পেটে না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখে আসবে। শনিবার যদি মো বাড়ি আসছে, বাড়ি যায়, শনিবার ওখানে বাড়ি চলে যাবে। শনিবার না বাড়ি হ্যাঁ, বেশি পদ করবো না। জামাইবাবু উল্টোপাল্টা কাছে দই খেয়েছে আজকে বিকেলবেলা। এই তো জামাইবাবু ফোন করেছিল মৌকে, মৌ বলছে মাঝে মাঝে খাবি, কিছু হবে না, বলছে খাওয়ার পরে খারাপ লাগছে। দই খেলে কিছু হবে না, দইতে মিষ্টি কম থাকে। খতরনাক স্টান্ট? না, আমি এখন কোনো খতরনাক জিনিস দেখবো না। দেখো আমার যেন কিছু না হয়। ওয়াও, সাজ খতরনাক। ও মাই গড, আরেকবার করো তো দেখি। খতরনাক স্টান্ট। এখন বাজে প্রায় 9টা, মিস্টার বিশ্বাস একটু পরেই আসবেন। দিদি আমাদের রাতের মেনু কি? পাতলা করে ডিমের ঝোল, ভালো হয়েছে। হ্যাঁ, সে অসুবিধা নেই, সে আমি খেয়েছি ছোটবেলায়। হলুদ গোলা ঝোল বলতো আমার ঠাকমা, মানে দেখলে মনে হবে জলের মধ্যে নুন আর হলুদ ছাড়া কিছু নেই, আছে সব কিছুই, মানে খুবই কম। হ্যাঁ, আর মৌকে ওই ডালিয়া দিয়ে ওই এটা দিয়ে দেবে, ডিম দিয়ে দেবে, আমি ভাত দিয়ে ডিম দিয়ে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। মৌ এখন দিদির কাছে কাকুতি বিনুতি জানাচ্ছে যেন ওকে আধখানা কাঁচা লঙ্কা খেতে দেওয়া হয়। দিদি বলছে তো মনে আছে আগের স্যাটারডে কি করেছিস, এই আগের ফ্রাইডে কি করেছিস? বলছে হ্যাঁ মনে আছে মা, কিন্তু আধাখানা কাঁচা লঙ্কা দাও। আমাদের অবস্থা খুব প্যাথেটিক। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। মামা এটাই খেয়েছি, মুসুর ডাল। হ্যাঁ, ঝড় না ঝড় ছড়িয়ে ঝড় ছড়িয়ে কেন নেচে নেচে কি অবস্থা, টলটল করছে।